প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেল। তোমাদের স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে ইতিহাস। ইতিহাস চ্যাপ্টার থেকে 2021-2022 সালে যে রেলের কোশ্চেনগুলো এসেছিল প্রিভিয়াস ইয়ারে, ব্রিটিশ ভারতের শাসনতন্ত্র, সেখান থেকে প্রশ্নগুলো এসছে 2021-22 আরআরবি এনটিপিসি গ্রুপ ডিতে। বারবার রিপিট হয়েছে প্রশ্নগুলো, বারবার ওখান থেকে। তো শুরু করা যাক ক্লাসটি। ইম্পর্টেন্ট ক্লাস, স্কিপ করবে না, দেখতে থাকবে, কারণ প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। বারবার আরআরবি এনটিপিসি গ্রুপ ডিতে, মানে রেলের সমস্ত পরীক্ষায় প্রশ্নগুলো আসে এবং রাজ্য সরকারের পরীক্ষাতেও প্রশ্নগুলো আসে। খুবই ইম্পর্টেন্ট। ব্রিটিশ ভারতের শাসনতন্ত্র থেকে একটা না একটা প্রশ্ন তুমি পাবেই। তো শুরু করা যাক ক্লাসটি। প্রথম প্রশ্ন দেখো, গভর্নর জেনারেল দিয়ে উপরে হেডিং দেওয়া আছে ব্রিটিশ ভারতের শাসনতন্ত্র, তারপরে গভর্নর জেনারেল। প্রথম প্রশ্ন, ভারতের কোন গভর্নর জেনারেল সত্য বিলোপ নীতি চালু করেছিলেন? ডক্ট্রিন অফ ল্যাপস, যেটা রাজ্য হরপ নীতি, ডালহৌসি চালু করেছিল। বি নম্বর, লর্ড ডালহৌসি। নিচে ব্যাখ্যা দেওয়া আছে, দেখো যে লর্ড ডালহৌসি সত্য বিলোপ নীতি চালু করেন, তার শাসনকাল হচ্ছে 1848 থেকে ওটা 1856 হবে। যে জায়গাটা 1956 লিখেছে, ওখানে 1856। 2 নম্বর প্রশ্ন, ড্যাশ সময়কালে ভারতে প্রথম মেডিকেল কলেজ স্থাপিত হয়? এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। কার সময়কালে ভারতে প্রথম মেডিকেল কলেজ স্থাপিত হয়? লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়। লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় ভারতে প্রথম মেডিকেল কলেজ স্থাপিত হয় 1835 সালে, যেটা কলকাতা মেডিকেল কলেজ নামে পরিচিত। 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ, লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়। 2 এর সি। 3 নম্বর আর 4 নম্বর উপরে একটু ব্যাখ্যা দেওয়া আছে। আগের প্রশ্ন, উইলিয়াম বেন্টিং কলকাতা মেডিকেল কলেজ স্থাপনা করেছিল কত সালে? 1835 সালে বললাম, যেটা ছিল এশিয়ার সবথেকে বৃহত্তম, এশিয়ার সবথেকে প্রাচীনতম মেডিকেল কলেজ। 3 নম্বরে বলেছে, কোন সময় লর্ড ডালহৌসি ভারতের গভর্নর জেনারেল ছিলেন? 1848 থেকে 1856। একটু আগে পেলাম আমরা, এখানে ডি নম্বর অ্যান্সার। তার কিছু নীতিগুলো কি কি ছিল দেখো, 1 নম্বর দেওয়া আছে এখানে, ডালহৌসির সংযুক্তিকরণ নীতি। 2 নম্বর, পাঞ্জাব ও নিম্ন বার্মার ব্রিটিশ ভারতের সংযুক্তিকরণ, সত্য বিলোপ নীতির প্রচলন। 4, ডালহৌসির দেশীয় সংস্কার কার্য এবং রেলপথ ও ভারতে প্রথম ইলেকট্রিক টেলিগ্রাফ চালু করে। ভারতে প্রথম ইলেকট্রিক টেলিগ্রাফ কে চালু করে? লর্ড ডালহৌসি। 4 নম্বর প্রশ্নতে আছে, নিচের মধ্যে কে ঠগি দমনের সাথে যুক্ত ছিলেন? ঠগি, যেটা হচ্ছে ক্যাপ্টেন স্মিম্যান। বি নম্বর অ্যান্সার, ক্যাপ্টেন স্মিম্যান। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, আইএএস 1997 সালে একবার এসেছিল। লর্ড উইলিয়াম বেন্টিং এর উদ্যোগে ক্যাপ্টেন স্মিম্যান এই বিদ্রোহ দমন করেন। কার উদ্যোগে? লর্ড উইলিয়াম বেন্টিং এর উদ্যোগে। ঠগি দমনের সাথে যুক্ত ক্যাপ্টেন স্মিম্যান, বি নম্বর অ্যান্সার। 5 নম্বর আর 6 নম্বর প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এবং নিচে যে বিস্তারিত আলোচনা সেগুলো কিন্তু সেখানেও প্রশ্ন লুকিয়ে আছে, তাই না? সেখানেও প্রশ্ন লুকিয়ে আছে। 5 নম্বর, নিচের কোন গভর্নর জেনারেল সত্য বিলোপ নীতি চালু করেন? 2022 সালে এসেছিল আরআরবি এনটিপিসি, সত্য বিলোপ নীতি, লর্ড ডালহৌসি। ডি নম্বর অ্যান্সার। 6 নম্বর, 1829 খ্রিস্টাব্দে কোন গভর্নর জেনারেল বাংলায় সতী প্রথা নিষিদ্ধ করেন? উইলিয়াম বেন্টিং, সি নম্বর অ্যান্সার। 6 সি নম্বর, যে লর্ড বেন্টিং 1829 খ্রিস্টাব্দে সপ্তদশ বিধি আইনে সতীদাহ প্রথা নিষিদ্ধ আইন পাশ করেন। সতীদাহ প্রথার বিরুদ্ধে রাজা রামমোহন রায় আন্দোলন গড়ে তুলেছিলেন। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। সাথে কে ছিল? রাজা রামমোহন রায়, 1829 সালে। 7 নম্বর 8 নম্বর। 7 নম্বর, 1815 সালে ড্যাশ দিয়েছে, কে ভারতের প্রথম সার্বিয়ার জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়? এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে, পরে পাবে তোমরা আরো। যে সার্বিয়ার জেনারেল হিসেবে নিযুক্ত হন কলিন ম্যাকেনজি। ডি নম্বর অ্যান্সার, কলিন ম্যাকেনজি। নিচে দেখো এবার একটু আলোচনা দিয়েছে যে কলিন ম্যাকেনজিকে ভারতের প্রথম সার্বিয়ার জেনারেল হিসেবে 1815 সালে নিয়োগ করা হয়, কিন্তু 1815 থেকে 21 সাল পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন। 8 নম্বর, 1851 সালে কে বলেছিলেন যে অযোধ্যা চেরি ফলের মতো একদিন আমাদের মুখে পড়বে? অযোধ্যা চেরি ফলের মতো আমাদের মুখে এসে পড়বে, বলেছিল কে? লর্ড ডালহৌসি। 8 বি নম্বর, লর্ড ডালহৌসি 1851 সালে বলেছিলেন যে অযোধ্যা আমাদের
চেরি ফলের মতো আমাদের মুখে এসে পড়বে। 9 নম্বরের উপরে দেখো যে অযোধ্যা চেরি ফলের মতো আমাদের মুখে এসে পড়বে, লর্ড ডালহৌসি বলেছিল। এবং 5 বছর পর সত্যবিলোপ নীতি যেগুলো হচ্ছে তা 5 বছর পরে 1856 সালে অযোধ্যা রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে যুক্ত হয়। কত বছর পর? 5 বছর পর, 1856 সালে প্রথম যুক্ত হয় সাতারা, তাই না? এই প্রশ্নটা আসে, প্রথম সত্যবিলোপ নীতির মাধ্যমে প্রথম কোন রাজ্য ছিল? সাতারা। সাতারাকে তার নিজের অধীনে এনেছিল। 9 নম্বর, অযোধ্যা রাজ্যটিকে ব্রিটিশ সংযুক্তিকরণ করে নেয় ড্যাশ সালে? অযোধ্যা 1856 সালে। একটু আগে পেলাম 1856 সালে। এ নম্বর অ্যান্সার। ব্যাখ্যাতে কি বলেছে? 1856 সালের 7ই ফেব্রুয়ারি লর্ড ডালহৌসি অভ্যন্তরীণ অপশাসনে অভিযুক্ত করে অযোধ্যার সংযুক্তিকরণ ঘটান। সত্যবিলোপ নীতি হলো একটি সংযুক্তিকরণ নীতি যাকে ব্যাপকভাবে লর্ড ডালহৌসি তার শাসনকালীন সময়ে 1848 থেকে 56-র মধ্যে প্রয়োগ করেন। সত্যবিলোপ নীতি প্রথম রাজ্য ছিল সাতারা। এই প্রশ্নটা আসে, প্রথম সাতারা। এবং বলপূর্বক বলছি, এই চেরি ফলের মতো এই প্রশ্নটা যে আমাদের মুখে এসে পড়বে অযোধ্যা, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। তো কি কি রাজ্যগুলো সত্যবিলোপ নীতিতে আসে দেখো? সাতারা, জয়পুর, সম্বলপুর, ভগত, উদয়পুর, ঝাঁসি, নাগপুর, তাই না? এই প্রশ্নগুলো আসতে পারে যে নিচের কোনটি রাজ্য হরফ নীতি সত্যবিলোপ নীতির মধ্যে ছিল, মানে এই রাজ্যগুলো সংযুক্তিকরণ করা হয়েছিল ব্রিটিশ সাম্রাজ্যে। আসতেই পারে, একটা তুলে দিবে বা কোনটা না, এরকম আসতে পারে। 10 নম্বর আর 11 নম্বর, প্রত্যেকটা লাইনের মধ্যে এক একটা প্রশ্ন লুকিয়ে আছে। 10 নম্বর, দোস্ত মোহাম্মদ খানের বিরুদ্ধে 1838 সালে কাদের মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? আরআরবি এনটিপিসি 21 সালে আসা প্রশ্ন, দেখেছো? এটা হচ্ছে লর্ড অকল্যান্ড, রঞ্জিত সিংহ, শাহ সুজা। ডি নম্বর অ্যান্সার। 11 নম্বরে চলে যাই আমরা, যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে পুনর্নির্মাণ করেন? দেখো আসে যে নির্মাণ করেন কে? শের শাহ সুরি, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। কিন্তু এখানে বলেছে পুনর্নির্মাণ কে করেছিলেন? লর্ড ডালহৌসি। পুনর্নির্মাণ কে করেছিলেন? লর্ড ডালহৌসি। যে সড়কটির নাম ছিল কি? সড়ক-ই আজম বা বাদশাহী সড়ক নামে পরিচিত ছিল। 11 হচ্ছে এ নম্বর। 13 নম্বর, 14 নম্বর। 13 নম্বর, 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং এর শাসনকালে কোন সংস্কার আন্দোলন ঘটেছিল? এ নম্বর, সতীদাহ প্রথার রদ, তাই না? সতীদাহ প্রথার রদ 1829 সালে রাজা রামমোহন রায় সহযোগিতা করেছিল। নিচে দেখো এবার ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন। উইলিয়াম বেন্টিং এর সহযোগিতায় লাস্টের লাইনে লেখা আছে, দেখো যে বেন্টিং হলেন প্রথম গভর্নর যার আমলে বিভাগীয় কমিশন নিযুক্তি করা হয়েছিল। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। বিভাগীয় কমিশন কার সময় নিযুক্ত করা হয়েছিল? উইলিয়াম বেন্টিং এর সময়। উইলিয়াম বেন্টিং 1829 সালে সতীদাহ প্রথা রদ করেন এবং রাজা রামমোহন রায় সহযোগিতায়। 14 নম্বর, নিম্নোক্ত কোন শহরটি 1773 থেকে 1911 সাল ব্রিটিশ ভারতের রাজধানী ছিল? এটা ছিল কলকাতা। কলকাতা ইম্পর্টেন্ট প্রশ্ন। নিচে ব্যাখ্যাতে অনেক প্রশ্ন আছে, দেখো যে 1773 সালে কলকাতাকে ব্রিটিশ ভারতের রাজধানী হিসেবে ঘোষণা করা হলে গভর্নর জেনারেল অফ বেঙ্গল ওয়ারেন হেস্টিংস, ওই সময় ওয়ারেন হেস্টিংস ছিল, সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয় মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তরিত করেন। মুর্শিদাবাদ ছিল সেই সময়ের মুঘলদের রাজধানী। কি ছিল? মুঘলদের রাজধানী ছিল। এবং কলকাতা 1773 হতে 1911 সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল। 1773 থেকে 1911 সাল পর্যন্ত। এরপর কলকাতা থেকে রাজধানী নিউ দিল্লিতে 1911 সালের 12ই ডিসেম্বরে স্থানান্তরিত করা হয়। আজকাল কিন্তু শুধু সাল দিবে না, তারিখটাও তুলে দেবে পরীক্ষায়। 1911 12ই ডিসেম্বর। এবার 15 নম্বর, 16 নম্বর। 15 নম্বর, 1815 সালে ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল হিসেবে কে নিযুক্ত হন? প্রশ্নটা আবার এসছে ঘুরে। কলিন ম্যাকেনজি। ডি নম্বর অ্যান্সার, কলিন ম্যাকেনজি। 16 নম্বর, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতীয় বলেনি কিন্তু। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন, সি নম্বর অ্যান্সার। দেখো ব্যাখ্যা দিয়েছে, লর্ড মাউন্টব্যাটেন 1947 থেকে 48 ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং শেষ ভাইসরয়। 1950 সালে পদটির সম্পূর্ণভাবে বিলুপ্তির আগে পর্যন্ত
চক্রবর্তী রাজা গোপালাচারী 1948 থেকে 50, স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল। এই যে ভারতীয় শব্দটা, এই প্রশ্নটা পরীক্ষায় আসলে একটু সাবধানে উত্তরটা করতে হবে। প্রথম ভারতীয় বললে চক্রবর্তী রাজা গোপালাচারী। 16 হচ্ছে সি নম্বর লর্ড মাউন্টব্যাটেন উত্তর। 17 নম্বর 18 নম্বর। 17 নম্বরে ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? এখানে দেখো ভারতের শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী, এ নম্বর অ্যান্সার। এবং স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী এবং শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী। 17 এ নম্বর অ্যান্সার। 18 নম্বর 1947 সালে ভারতের স্বাধীনতার সময়কালে কে ব্রিটিশ ভারতের ভাইসরয় ছিলেন? স্বাধীনতার সময়কালে লর্ড মাউন্টব্যাটেন, বি নম্বর অ্যান্সার। 19, 20, 21। 19 নম্বরে দেখো ভারতীয় সংবিধান চালু হওয়ার আগে পর্যন্ত কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী, এ নম্বর অ্যান্সার। 20 নম্বর লর্ড মাউন্টব্যাটেনের জায়গায় কে ভারতের গভর্নর জেনারেল হন? চক্রবর্তী রাজা গোপালাচারী, ডি নম্বর অ্যান্সার। 21 নম্বর কে সত্যবিলোপ নীতি প্রচলন করেন? ডালহৌসি, সি নম্বর অ্যান্সার, ডালহৌসি। সব থেকে নিচের লাইনে লেখা আছে, দেখো একদম নিচের দিকে চলে যাও, ব্যাখ্যার নিচে। এই নীতির মাধ্যমে সাতারা প্রথম ব্রিটিশ ভারতে সংযুক্ত হয় 1948 সালে। সাতারা, এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট, সাতারা দিয়ে দেয়। 21 হচ্ছে সি নম্বর লর্ড ডালহৌসি, যে ভারতের প্রথম ইলেকট্রিক টেলিগ্রাফ চালু করে ভারতে। 22 থেকে 24। 22 নম্বর 1848 সালে লর্ড ডালহৌসি কোন নীতি চালু করেন? সত্যবিলোপ নীতি, সি নম্বর অ্যান্সার। ঘুরে ফিরে কিন্তু প্রশ্নগুলো দেখো 21 সালে আরআরবি এনটিপিসি প্রশ্নগুলো ঘুরে ফিরে আসছে, একটা না একটা প্রশ্ন পাবে পরীক্ষায়। 23 নম্বর ভারতীয় রেলপথের জনক নামে পরিচিত লর্ড ডালহৌসি, সি নম্বর অ্যান্সার। 24 নম্বর থেকে অনেকগুলো প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে। ভারতে ইংরেজি শিক্ষার প্রয়োগের সহায়ক কে ছিলেন? থমাস বেন্টিং ম্যাকলে, থমাস বেন্টিং ম্যাকলে। ম্যাকলের সময় ভারতে ইংরেজি শিক্ষা 1835 সালে চালু হয়, তাই না? কি বলেছে ব্যাখ্যা? 1835 সালে 24 ফেব্রুয়ারি ব্রিটিশ ঐতিহাসিক এবং রাজনীতিবিদ থমাস ব্যারিংটন ম্যাকলে মিনিট অন ইন্ডিয়ান এডুকেশন, ভারতের শিক্ষা বিষয়ক মিনিট উপস্থাপিত করেন, যার উদ্দেশ্য ছিল ভারতীয় নেটিভদের ইংরেজি শিক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয়তাকে প্রতিষ্ঠা করা। ম্যাকলের প্রস্তাব ছিল 1835 সালের মার্চ মাসে অনুমোদিত হয় প্রস্তাবটা। 1837 সালে ইংরেজি ভাষাকে বিচারালয় ভাষা হিসেবে গণ্য করা হয়। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বিচারালয় ভাষা হিসেবে গণ্য করা হয় 1837 সালে। 1844 সালে উচ্চ সরকারি পদগুলির ইংরেজি শিক্ষিত ভারতীয়দের জন্য উন্মুক্ত করা হয়। শেষের লাইনের প্রশ্নটা দেখো ইম্পর্টেন্ট। 1854 সালের উডের ডেসপ্যাচকে ভারতীয় শিক্ষা ক্ষেত্রের ম্যাগনা কার্টা হিসেবে ধরা হয়। উডের ডেসপ্যাচ 1854 সালে, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 26 থেকে 28। 26 নম্বর ভারতের সিভিল সার্ভিসের জনক কে? কর্নওয়ালিস, তাই না? চার্লস কর্নওয়ালিস, এ নম্বর অ্যান্সার। সিভিল সার্ভিসের জনক, চিরস্থায়ী বন্দোবস্ত কর্নওয়ালিস। ব্যাখ্যাতে কি বলেছে? চার্লস কর্নওয়ালিসকে বলা হয় ভারতের সিভিল সার্ভিসের জনক। তিনি ভারতীয় সিভিল সার্ভিসের সংস্কার ও আধুনিকরণ করেন এবং ভারতে চুক্তিবদ্ধ এবং অচুক্তিবদ্ধ সিভিল সার্ভিস প্রচলন করেন। 27 নম্বর ব্রিটিশ ভারতের সিভিল সার্ভিসের জনককে? কর্নওয়ালিস। আবার 21 সালে এসছে, প্রথমটাতে দেখো 2016 সালে এসেছিল, পরেরটা আরআরবি এনটিপিসি 21 সালে চার্লস কর্নওয়ালিস, এ নম্বর অ্যান্সার। 28 নম্বর রবার্ট ক্লাইভ কবে শেষবারের জন্য ভারত থেকে ইংল্যান্ড চলে যান? শেষবারের জন্য আরআরবি এনটিপিসি 2021, 1767 সালে। রবার্ট ক্লাইভ বেঙ্গল প্রেসিডেন্টের প্রথম ব্রিটিশ গভর্নর ছিলেন। এক একটা লাইন কিন্তু এক একটা প্রশ্ন। বেঙ্গল প্রেসিডেন্সির প্রথম ব্রিটিশ গভর্নর ছিলেন কে? রবার্ট ক্লাইভ। ওয়ারেন হেস্টিংয়ের সঙ্গে তিনি ভারতের ব্রিটিশ শাসনের ভিত্তি প্রস্তর গড়ে তোলার খ্যাতি অর্জন করেন। রবার্ট ক্লাইভ 1767 সালে সর্বশেষে ইংল্যান্ডে ফিরে যান। 1767 সাল, সি নম্বর অ্যান্সার। 29 থেকে 31। 29 নম্বর 1793 সালে প্রচলিত চিরস্থায়ী বন্দোবস্তের সময়, এই যে 1793, এখানে একটা প্রশ্ন, তাই না? 1793 সালে প্রচলিত
চিরস্থায়ী বন্দোবস্তের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? কর্নওয়ালিস। সি নম্বর অ্যান্সার। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কার্যকরী হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিসের সময়কালে 1793 সালে। এটি জমিদারদের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব সম্পর্কিত একটি চুক্তি ছিল। কি রাজস্ব সম্পর্ক? ভূমি রাজস্ব। এক একটা লাইন এক একটা প্রশ্ন। 30 নম্বর, নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকারি সংস্থা গঠন করার ক্ষেত্রে ভারতের কোন ভাইসরয় উদ্যোগী হন? লর্ড রিপন। রিপনের সময় প্রথম নিয়মিত জনগণনা হয় রিপনের সময়। ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার ব্যাখ্যাতে চলে আসি। দেখো, স্থানীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও বিকাশের জন্য ক্ষমতা ও দায়িত্ব প্রদান করেন লর্ড মেও 1770 সালে। তারপর লর্ড রিপন এই নীতি অনুসরণ এবং প্রসার করেন 1882 সালে। লর্ড রিপন স্থানীয় প্রতিষ্ঠাগুলিকে একটি গণতান্ত্রিক কাঠামো প্রদান করেন 1882 সালে। নিয়মিত জনগণনা। 31 নম্বর, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। যদি ভারতীয় বলতো তাহলে চক্রবর্তী রাজা গোপালাচারী উত্তর হতো। লর্ড মাউন্টব্যাটেন 1747 সালে ভারতের প্রথম গভর্নর হন। এই পর্যন্তই থাক পার্ট 1-এ। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন এখান থেকে প্রশ্ন পরীক্ষার হলে রেলে আসবেই। কারণ রেলের পড়ানোর জন্য না সময় পেলাম না, কারণ পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াসের জন্য চলছিল ক্লাস, তো রেলের নিতে পারেনি। তো যতদূর পারবো পরীক্ষার আগে আগে, একটা তো পরীক্ষা না, আরো তো পরীক্ষা আছে, যতদূর পারবো দিতে থাকবো। এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট ছিল। অনেকে হয়তো কি পড়াচ্ছে না পড়াচ্ছে, কিন্তু প্রত্যেকটা লাইনে ব্যাখ্যায় এক একটা প্রশ্ন লুকিয়ে আছে, এবং পরীক্ষার হলে এখান থেকে একটা না একটা প্রশ্ন পাবেই, একদম গ্যারেন্টি।